এবং এখানে একটা মজার বিষয় হলো ডোমেন ওভারভিউটা আমরা দেখেছিলাম এবং ওইটা নিয়ে আপনাদেরকে রিসার্চ করতে বলেছিলাম, আর পুরোটার আমি একটা ওভারভিউ দিয়েছিলাম। এখন এসইও ড্যাশবোর্ডের মধ্যে যে সকল ইনফরমেশনগুলো আছে বা চেক করার জন্য এসইএমরা যে সকল অপশনগুলো রেখেছে একটা ওয়েবসাইট অডিট করার জন্য, ওয়েবসাইটের ইনফরমেশন বের করার জন্য, সেটা ডোমেন ওভারভিউয়ের সাথে সকল অপশন কানেক্টেড। এটাকে আমরা লক্ষ্য করেছি। যেমন আমরা ডোমেন ওভারভিউতে গেলাম, ডোমেন ওভারভিউতে গিয়ে ট্রাফিক দেখতে চাচ্ছি, ট্রাফিকের সোর্স দেখতে চাচ্ছি, আপনি ডিটেলসে ক্লিক করবেন, তখন আপনাকে এই যে এখানে কানেক্ট করে দিবে ট্রাফিক অ্যানালাইটিক্সে। এটাকে লক্ষ্য করেছেন? ক্লিক করলে হয়তো লক্ষ্য হতে পারে, নাও হতে পারে। লক্ষ্য না হয়েছে বলে যে আপনি প্র্যাকটিস করেননি সেটা দায়ভার আমি আপনাকে দিচ্ছি না, হয়তো আপনার মাথায় ওটা আসেইনি যে এটার সাথে এটা কানেক্টেড, বা আমি তো এখন আপনাকে জানাচ্ছি। তো বিষয়টা আমরা চলুন আবারও দেখি, এবং আমরা ওই ডোমেন ওভারভিউতে আজকেও যাব এবং সেখান থেকে কিভাবে প্রতিটা অপশনে আপনি রিসার্চ করবেন উইথ ক্লিকের মাধ্যমে। কারণ গতদিন কিন্তু আমরা কোনোটা ডিটেলসে যাইনি, গিয়েছিলাম না। তো আমাদের ওয়েবসাইট কি ছিল গতদিন চেক করার জন্য? ডগফুড নিয়ে একটা ওয়েবসাইট নিয়েছিলাম, তাই বড় ভাই বলেছেন আমি না করতে পারি। ক্যাটফুড কোন কান্ট্রি নিব বলেন? ইউএসএ, গুড। তো প্রথমটা স্পন্সর, তারপরেরটা স্পন্সর, তারপরেরটা স্পন্সর, তারপরেরটা স্পন্সর, এবং তারপরে যেটা আছে এটা আমরা নিতে পারি। স্পন্সর সাইড আমি এই কারণেই নিচ্ছি না, ওটা পেইড ক্যাম্পেইন অন করা আছে। তবে আজকের ক্লাসে সুযোগ পেলে আমি স্পন্সর নিব, না পেলে আগামী ক্লাসে আমাদের স্পন্সর নিয়ে একটা স্পেশাল এসিএম রাশ নিয়ে ক্লাস আছে। সেটা হলো যে কেন স্পন্সর, আপনার এগেনস্ট কারা আছে, এই সকল বিষয় নিয়ে আমাদের রিসার্চ আছে। সো আমি আজকে নিলাম একটা ক্যাটফুড ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমরা এখন অপটিমাইজ করব। তো প্রথমত আমি এখানে কোথায় আছি আমরা? ডোমেন ওভারভিউ বা স্টাডিওর ওয়েবসাইট অনলাইন, সেখান থেকে গেলেও আমরা পারবো। তা আমরা ডোমেন ওভারভিউতে আসি। আপনাদেরকে ইজি করানোর আমি চেষ্টা করছি, যে ওয়েতে আমি আপনাদেরকে জানাইছি সেই ওয়েতেই বিস্তারিতটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখন ধরে নেন ক্যাটফুডের একটা ওয়েবসাইট ইউএসএ এর কোনো ক্লায়েন্টের আপনাকে দিয়েছে কাজ করার জন্য। এখন আপনি জানেন না সেই ওয়েবসাইটের কি আছে, কি অবস্থান আছে। আপনাকে ক্লায়েন্ট বলেছে যে আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউএস টার্গেটেড, নট ওয়ার্ল্ড বা নট আদার্স কান্ট্রি 2টা 4টা 5টা এরকম না, ওয়ার্ল্ড ওয়াইডও না, জাস্ট একটা কান্ট্রি, সেটা হলো ইউএসএ। তো আপনি প্রথমে এখানে ডোমেন দিলেন। এখন ইউএসএ যদি এই ডোমেনের রিসার্চ আমাকে দেখতে হয়, তাহলে আমাকে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে ইউএসএ, মনে থাকবে? তাহলে পৃথিবীর যেই কান্ট্রিতে ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইট দিবে, ক্লায়েন্টের বাসা ইউএসএ হতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু ইন্ডিয়া বেজও হতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইট দুবাই বেজও হতে পারে, বা পৃথিবীর যে কোনো স্থানেই হতে পারে। তো জাস্ট ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোন দেশে আপনাকে চেক করতে হবে, বা আপনি আস্ক করে নেবেন। ওকে, দেন সার্চ। তো আমরা জানি যখনই কোনো ডোমেন নিয়ে এসে আমরা ডোমেন ওভারভিউ সার্চ করি, তখন সেই ডোমেনের অল ম্যাট্রিক্স আমাদের কাছে শো করানো হয়। যেমন এখানে আমাদের ম্যাট্রিক্স যেগুলো শো করছে দেখা যাচ্ছে তো সব না, কিছু অপশন দেখা যাচ্ছে না, যেটা হলো যে এই অপশনটা। জি, তো যে অপশনটা দেখা যাচ্ছে না আমি একটু মিনিমাইজ করি। যে অপশনটা দেখা যাচ্ছে না সেটাও দেখানোর একটু ট্রাই করি। এবার দেখা যাচ্ছে, দেখেন তো, মানে আমি বের হয়েছে, তার মানে এই দিকে দিতে হবে আর একটু আমাকে।
মনিটরটার প্রবলেম, স্ক্রিনে কিন্তু রেকর্ড মানে সম্পূর্ণ বোঝা যাবে। তা আমি একটা কাজ করি, রেকর্ড তো সম্পূর্ণ থাকছে, স্ক্রিনে যদি একটু আবঝা দেখা যাচ্ছে ওই কর্নারটা, ওটা আপনারা একটু ম্যানেজ করে নিন। আসসালামু আলাইকুম ভাই, এই ক্লাসে ভাই? ক্লাস তো টোটাল শেষ হতে 7টা বেজে যাবে। আপনি আচ্ছা, আপনি ব্রেক পাবেন আমার থেকে 40 মিনিট পরে ইনশাল্লাহ। আসেন। জি, তো অপশন কিন্তু আপনারা দেখতেই পাবেন, ওইটা আমি ঠিকঠাক করতে গিয়ে টপিকের 12টা না বাজাই। ওকে, তো এখানে আমি অপশনগুলা মার্ক করেও দিই যেন আপনাদের ভবিষ্যতে মানে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। আর এখানে আমরা যে ডোমেইনটা দিলাম সেই ডোমেইনের কি কি অংশ দেখতে পাচ্ছি। প্রথমত সেই ডোমেইনের অথরিটি স্কোর দেখা যাচ্ছে। অথরিটি স্কোর মিনস আমরা বুঝি অথরিটি স্কোর কি। ডিএপিএ, টিএফসিএফ, ডিআর, ইউআর, ডিএস, যত ধরনের স্কোর আছে অ্যাবাউট ওয়েবসাইট, সেটার একটা অ্যাভারেজ স্কোরটা হলো এখানে দেখাচ্ছে। তো 77 কিন্তু একটা ভালো স্কোর, আমরা জানি না এটা এরকম করছে কেন? নেট প্রবলেম করছে, ওই যে ফোন আসছিল তো একটু, আর পার্সোনাল নেটে কানেক্ট আছে। আচ্ছা, আমি রিফ্রেশ করি, এত সময় দেওয়া যাবে না, অথবা নতুন সেশনে ঢুকবো। এমন তো কিছুই না পিসিতে যে ভারী মারবে। তো নেট কানেক্ট ডিসকানেক্ট হওয়ার জন্য আবারও এটা রিস্টার্ট নিয়েছে অটোমেটিক। আমি আবার কান্ট্রি সিলেক্ট করি। ওকে, তো এখানে আমার অথরিটি স্কোর 77 দেখছি, কিন্তু আমাকে থিঙ্ক করতে হবে অথরিটি স্কোর 0 হতে পারে, 90 হতে পারে, 50 হতে পারে, যে কোনো অবস্থানে হতে পারে, এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। শুধুমাত্র সেটা না, আরও অনেক বিষয়ই থাকে, আপনারা জানেন। অর্গানিক সার্চ ট্রাফিক এখানে দেখাচ্ছে 7.3 মিলিয়ন, এটা একটা হিউজ অর্গানিক সার্চ ট্রাফিক, কি হিউজ না? পেইড সার্চ ট্রাফিক দেখাচ্ছে 590.1K, এটাও হিউজ। তার মানে তাদের টাকার অভাব নেই, সহজ কথা। পেইড যেহেতু এতগুলা সার্ভিস নিতে পারছে, তারা ট্রাফিক নিতে পারছে, প্রতিটা ট্রাফিক কস্ট যদি $5 করেও হয়, তাহলে কত ডলার কস্ট হচ্ছে চিন্তা করেন। 600টা ট্রাফিক অ্যাভারেজ, হিউজ আসছে না? এরপরে আসেন আপনি, এবং এটা শো না তো 590.1K, 590.1K, তার মানে এটা হচ্ছে আপনার 6000-এর একটু কম ট্রাফিক, 600 না। ওকে, তার মানে হিউজ একটা কস্ট। ব্যাকলিং আছে 6.3 মিলিয়ন। এই ধরনের ওয়েবসাইটে 6.3 মিলিয়ন ব্যাকলিং থাকা মানে হিউজ। ওকে, এবার এগুলা রিসোর্স আপনি ভিউ ডিটেলসে গেলেই পাবেন রিসোর্স। এখন আমি যে রিসোর্সগুলো আপনাকে অ্যাকচুয়ালি দেখা দরকার, খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি দেখানোর চেষ্টা করি।
প্রথমত আপনাকে দেখতে হবে ট্রাফিক দুইটা ওয়েতে দেখতে হবে, একটা দেখতে হবে পেইড ওয়েতে আর একটা দেখতে হবে অর্গানিক ওয়েতে। ওকে, দুইটা দুইবার দেখতে হবে, কিন্তু প্রথমে অর্গানিক ওয়েটা আপনি দেখেন। এবং আপনার ক্লায়েন্ট কিন্তু আবার দুইটা ওয়েতে আপনার কাছে আসতে পারে, আপনার কাছে শুধু অর্গানিক নিতে আসতে পারে, আপনার কাছে শুধু পেইড নিতে আসতে পারে, আপনার কাছে অর্গানিক পেইড দুইটাই নিতে আসতে পারে, মানে 3 ভাবে আসতে পারে আপনার কাছে টোটালি। তো প্রথমে আপনি কান্ট্রি দেখছেন যে কোন কোন কান্ট্রি থেকে সেই ক্লায়েন্টের ট্রাফিক আসে। ওকে, তাহলে এখানে কতটা কান্ট্রি দেখা যাচ্ছে, ইউএস দেখা যাচ্ছে, ইন্ডিয়া দেখা যাচ্ছে, কানাডা দেখা যাচ্ছে, এবং আদার কান্ট্রি দিয়েছে কত পার্সেন্ট, 2.3%, এবং এখানে ইউএস এর কত পার্সেন্ট, 97%। এখন একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ক্লায়েন্টের টার্গেট কোথায়কার বলেছি আমি, ক্লায়েন্টের ওয়েব টার্গেট কোথায়, ইউএসএ। ইউএসএ ট্রাফিক কত, 97%। ইন্ডিয়ার ট্রাফিক কত, 1%, 0.1%, 1% টোটালি না। এবং কানাডাও হলো 0.1%, এবং আদার্স হলো 2.3%। পৃথিবীতে যত কান্ট্রি আছে সব মিলে, মানে আমি যে ওপেন করলাম এটা আমি তো ইউজার। ওকে, এইভাবে ধরেই তারা আদার্সটা নিচ্ছে। এখন যেখানে ইউএস এর কান্ট্রির ট্রাফিক পার্সেন্টেজ 97%, 100-র মধ্যে 97%, সেখানে অন্যান্য কান্ট্রির 3%, পুরো ওয়ার্ল্ড মিলে। সো এখানে ট্রাফিক নিয়ে কোনো অভিযোগ নাই এবং থাকবেও না ক্লায়েন্টের। এবং আপনিও ক্লায়েন্টকে বলে দিবেন, যদি কোনো অভিযোগ থাকে ক্লায়েন্টের, তাহলে ক্লায়েন্টকে বলে দিবেন যে আপনি আপনার যে টার্গেটেড সিটি বা কান্ট্রি অনুযায়ী ট্রাফিক চাচ্ছেন সেটাই আসতেছে, যেটা বাকি আসতেছে যেটা সেটা হলো অ্যাজ লাইক আমি ওপেন করছি বা আদার্স এরকম কেউ ওপেন করছে, এটা মিলে 3%, এটা কোনো বিষয়ই না। এটা যদি এরকমও হয় যে 80% ইউএস থেকে আসছে আর বাকি আসছে 20% পৃথিবীর আদার্স কান্ট্রি থেকে, সেটাও প্রবলেম না, কারণ 80% আসা মানেও অনেক। ওকে, আর যেহেতু আদার্স কান্ট্রি থেকে বিভিন্ন জন সার্চ করছে, পারচেস কিন্তু করবে না আদার্স কান্ট্রি থেকে, কারণ ওই প্রোডাক্টটা ইউএস বেসি তার ক্লায়েন্টের ওয়েবসাইটে। তাহলে তাহলে এটা আমরা হলো অর্গানিক ট্রাফিকের একটা টোটাল সমীকরণ দেখলাম, যেখান থেকে বোঝা যাচ্ছে আমার ক্লায়েন্টের যে ট্রাফিক, যেখান থেকে টার্গেটেড ট্রাফিক সেখান থেকে আসছে, সেখানে কোনো ইস্যু নেই। কিন্তু যদি এখানে ইউএস ট্রাফিক টার্গেটেড হলো ইউএস কান্ট্রি, আর ইউএস ট্রাফিক এই 97%-এর জায়গায় ইউএস ট্রাফিকটা চলে আসলো 47%, তখন কিন্তু ঠিক নেই, বাকি 53% আদার্স কান্ট্রি। আমি বলতে গেলাম না কোন কোন কান্ট্রি, বাট ক্লায়েন্টের তো আদার্স কান্ট্রি থেকে ইউজার এসে লাভ নেই, তার তো ইউএস থেকে আসতে হবে। সর্বোচ্চ 20%, আর যেই কান্ট্রি টার্গেটেড থাকবে সেটাতে 80 বা 80+ থাকতে হবে, ইউএস সব ঠিক। তো এটাতে কিন্তু খুব সুন্দরভাবে ঠিক আছে, এই কারণেই ঠিক আছে। জি, আর এইটাতে খুব সুন্দরভাবে ঠিক আছে। এটা ঠিক থাকার কারণ হলো যে এটার ওয়েব ওনারটাকে বোঝা যাচ্ছে অনেক স্পেশাল কোনো ওনার, কারণ 3.6 মিলিয়ন বা 6.3 মিলিয়ন ব্যাকলিং মানে হুদাই চলে আসেনি, ও একটা অন্যরকম ইনভেস্ট করেছে তারপরে এসেছে, এবং পেইড সার্চ ট্রাফিকও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এদের অর্গানিক বিষয় নিয়ে কোনো কমপ্লেন নেই, বা ক্লায়েন্ট আপনাকে কমপ্লেন করলেও আপনাকে আবার বুঝাই দিতে হবে আপনার কমপ্লেন নেই, আপনি এই ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি দেখে আপনি বুঝতে পারছেন, ক্লায়েন্ট তো বুঝতে পারবে না, ক্লায়েন্টকে এগুলো তো আপনাকে বুঝাইতে হবে। ওকে, তাহলে এখানে যদি প্রবলেম থাকে তাহলে ওকে। এখন ক্লায়েন্টের আবার এরকম তো হতে পারে যে ক্লায়েন্ট বলে দিল আপনাকে যে 5টা কান্ট্রি থেকে আমার ইউজার আসে, ইউএসএ আসে, ইউকে আসে, কানাডা আসে, জার্মান আসে, ফ্রান্স আসে। ওকে, 5টা কান্ট্রি থেকে আসে। এখন আপনার 100%-এর মধ্যে দেখলেন টোটাল এই 5টা কান্ট্রি থেকে 90% আপনার ইউজার আসে, বাকি 10% আদার্স কান্ট্রি থেকে আসে। এটা কিন্তু ইস্যু না, এটা কোনো ইস্যু না। আমি আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, একটু মাথা খুলে বোঝার চেষ্টা করেন। এটাও কিন্তু কোনো ইস্যু না, কারণ আমার টার্গেটেড কান্ট্রি থেকে আমি 90% পাচ্ছি, 10% হতেই পারে আদার জায়গা থেকে, এটা কোনো বিষয়ই না। সবার বিজনেসে এরকম একটা লস্ট জায়গা থাকে, সবার বিজনেসে। ওকে, যে জায়গাতে আপনি দেখা যাচ্ছে চাবেন না তাও লস্ট হয়ে যাবে, কিন্তু আপনাকে লস্ট করতেই হবে, উপায় নেই, এবং এটা ওই ধরনের কোনো লস্ট হবে না, ওটা একটা প্রমোট হচ্ছে আপনার। ওকে, তাহলে এটা গেল অর্গানিক। এবার পেইডে আসেন। তো পেইডে যখন আসলাম, পেইডের এখানে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, পেইডের ক্ষেত্রে কিন্তু আবার একটু চিত্রটা আলাদা হয়ে গেল। এখানে এবার মজার বিষয় আছে বোঝার, পেইডের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কিভাবে আলাদা হয়ে গেছে?
আমি অর্গানিক রেজাল্টই যেখানে 97% পাচ্ছি, মাইন্ডেড 97% অর্গানিক রেজাল্ট পাচ্ছি, আর যেখানে আমি টাকা দিয়ে গুগলকে এসইও করছি, পেইড মিনস কি, টাকা দিয়ে গুগলকে এসইও করে না, যেখানে আমি টাকা দিয়ে গুগলকে এসইও করছি সেখানে কেন আমি 91% নিব? ক্লায়েন্ট চাইলে নিব। প্রশ্ন এখানে অনেক কয়টা। ক্লায়েন্ট যদি সন্তুষ্ট থাকে যে 91% আসছে ইউএস থেকে, মেক্সিকো থেকে আসছে 89%, কানাডা থেকে আসছে 0.1%, ক্লায়েন্ট বলছি ইটস ওকে ম্যান, আমার প্রবলেম নেই, আমার সেল আছে, ইনক্রিজ আছে, বা আমার মেক্সিকোরও ইয়ে দরকার, ক্লায়েন্ট বা ভিজিটর দরকার পেইড ক্ষেত্রে, তাহলে ওকে আছে। বাট যদি কোনোভাবে মেক্সিকো ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি না হয়, এটা ক্লায়েন্ট নাও জানতে পারে, আমি আবারও বলছি এটা ক্লায়েন্ট নাও জানতে পারে, সবকিছু যদি ক্লায়েন্টই জানে তাহলে আপনার কাছে কেন আসবে? আপনি তো ক্লায়েন্টের সমাধান করার জন্য বসে আছেন। তো মেক্সিকো যদি ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি না হয় তাহলে কি হবে এবার বুঝে নেন। এটা কি ট্রাফিক সোর্স না? ট্রাফিক সোর্স ইউএস থেকে আসছে কত? 590.1K, তার মানে ওই যে আমরা উপরে দেখলাম অলমোস্ট 6000-এর মতো। তো ও সরি, হ্যাঁ 6 লাখ এক্স্যাক্টলি, হ্যাঁ 6 লাখের মতো অলমোস্ট। এখানে দেখেন 57 পয়েন্ট, হ্যাঁ এটা একটু বোঝার চেষ্টা করেন, ওটা 6 লাখই, ওকে। এখানে একটু বোঝার চেষ্টা করেন যে টোটাল ট্রাফিক হলো এখানে 649.6K, তার মানে 6.5 লাখ টোটাল ট্রাফিক, পেইড ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে, আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে 6.5 লাখ ট্রাফিক পেইড আসে। আপনার ক্লায়েন্ট বা আপনার ওয়েবসাইটে টার্গেট ইউএসএ সেল করার, তাহলে 6.5 লাখের মধ্যে ইউএসএ কত আসছে? 6 লাখ আসছে ইউএস থেকে। আর 50,000 কোথায় থেকে আসছে, বা 50,000 প্লাস মেক্সিকো বা আদার্স কান্ট্রি থেকে, ওকে। তো মেক্সিকো যদি আমার সেলার, মানে আমি যাদের কাছে সেল করব সেই ইউজারগুলো যদি মেক্সিকো না হয়ে থাকে, তাহলে এই 57.7K ট্রাফিক পেইড নিয়ে আসতে প্রতিটা ট্রাফিক প্রতি আমার $2 থেকে $5, $10, $15, $20 খরচ হতে পারে। এভারেজ আমরা $5 ধরে নিলাম, একবারে নিম্ন, এর নিচে ধরা পসিবল না। কারণ আপনারাও জানেন যে একটা ইউএস বা ইউকে ট্রাফিক জেনারেট করতে বা লিড করতে আমরা গুগল এডে দেখেছিলাম যে কত ডলার পর্যন্ত যেতে পারে। অনেক সময় সিপিসি এরকম হয় না $40, অনেক সময় সিপিসি এরকম হয় না $60। তো এগুলার আমরা নর্মাল ধরলাম $5। তো 5 into 5 50K, তাহলে কত $1000 হচ্ছে। এই ডলারটা কি ক্লায়েন্টের ওয়েস্ট হচ্ছে না? যদি বলেছি আমি, তবে মেক্সিকো যদি ক্লায়েন্টের আমার টার্গেটেড হয়ে থাকে নো প্রবলেম। আর যদি টার্গেটেড না হয়ে থাকে তাহলে ক্লায়েন্টকে আপনি এই ইয়ে থেকে বাঁচান, এই দুর্যোগ থেকে বাঁচান। এই দুর্যোগ ক্লায়েন্ট চিনতে পারবে কি? পারবে না, কারণ ক্লায়েন্ট জানে না। ক্লায়েন্ট তো মনে করবে ইউএস থেকে আসছে, মেক্সিকো তো ইউএস এর আন্ডারেই থাকে, বা ইউএস এর নির্দেশনায় মেক্সিকো চলে, মেক্সিকো কিন্তু ইউএস এর আন্ডারে, হ্যাঁ। তো ব্যাপার না, এটা ক্লায়েন্ট মনে করবে। কিন্তু আপনাকে প্রোডাক্ট রিসার্চ করে দেখতে হবে মেক্সিকো থেকে পারচেজ হচ্ছে কিনা, বা মেক্সিকো থেকে পারচেজ অপশন আপনার কাছে আছে কিনা, বা মেক্সিকো টার্গেট করে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট কিনা বা আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট কিনা। যদি হয় তাহলে ঠিক আছে, না হলে ক্লায়েন্টের $1000 নষ্ট হচ্ছে। তো ক্লায়েন্ট কখন আপনাকে ইফেক্টিভ মনে করবে? যখন ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের যে জায়গাটা লস হচ্ছে সেই জায়গাটা আপনি ধরিয়ে দিয়ে ওই লসটাকে আপনি যখন লাভে রিকভার করবেন, তখন ক্লায়েন্ট আহমেদ ভাইকে চিনে রাখবে। এটা আপনার ক্ষেত্রেও, আপনার লাইফেও এটাই হবে। আপনাকে কেউ লস থেকে বাঁচাইলো, এরপরে আপনাকে ওই লসের ইনভেস্ট দিয়ে লাভ করাইছে, আপনি তাকে ভুলবেন কখনো? ক্লায়েন্টও ভুলবে না। তো ভাই ক্লায়েন্ট হ্যান্ডেলিং বিষয়গুলো এইভাবে আপনাকে মাথায় নিতে হবে, এগুলো এক্সপিরিয়েন্সের বিষয়। একদিনে ক্লায়েন্টকে আমি যেভাবে বললাম এইভাবে আপনি বুঝাই ছাড়বেন, পসিবল না। আচ্ছা, আমরা যখন বায়ার সাথে কথা বলবো, বায়ার কি টার্গেটেড কান্ট্রিগুলোকে আমাদের লিস্ট দিবেন? সকল কিছু ডিটেইলস আপনি আপনার কনভারসেশনের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আপনাকে দিবে। আপনি চাচ্ছেনই না, ক্লায়েন্ট কি দিবে আপনাকে? বিষয়টা এরকম, ওকে। কনভারসেশন করতে হবে একদম ফ্রেন্ডলি ভাবে, ফ্র্যাঙ্কলি ভাবে। আর ক্লায়েন্টরা ম্যাক্সিমাম আমার লাইফে যত ক্লায়েন্ট পাইছি সবাই দেখি এত ভদ্র হয়, মানে ভদ্রই হয় দেখি, বুঝি না, ভদ্রই হয়। দু একটা পাইছি যারা একটু তেড়া বেঁকা, তাছাড়া সবাই অনেক মানে কথা বললেও খুব সুন্দরভাবে কথা বলে। যদি বলি স্যার আপনি ফাস্ট কথা বলছেন, বুঝতে সমস্যা হচ্ছে, স্লোলি বলেন, ওকে নো প্রবলেম, আরো স্লোলি বলবে এবং
স্লোলি বলার পরে আবার আমাকে আক্স করবে আমি কি বুঝতে পারছি কিনা, কারণ ও বলে কি লাভ যদি আমি না বুঝতে পারি। তো এর জন্য আমারটাও তাকে বলে দিচ্ছি, কারণ আমরা তো নেটিভ ইংলিশের পার্সন না। নেটিভ ইংলিশ যদি বিবিসিতে একটা নিউজ পড়ে নেটিভ ইংলিশে, আপনার বোঝার ক্ষমতা নেই। এবং বাংলাদেশে অনেক ভালো ভালো ইংলিশ এক্সপার্ট আছে, যাও বুঝতে প্রবলেম আছে নেটিভ ইংলিশ। তো আপনি আপনাকে দুর্বল ভেবেন না, আপনি সবলই আছেন, নেটিভ পারছেন না, ঠিক আছে, স্লোলি বললে সেটা তো পারবেন আপনি। হ্যাঁ, তা আপনি ক্লায়েন্টকে বললেই সে স্লোলি বলবে। এখন ক্লায়েন্টের মতো বলে যাচ্ছে আর আপনি আপনার মতো মাথা নড়াই যাচ্ছেন, এইটা করা যাবে না, কখনো না। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে ঝুড়িতে জিরো, এই জিরোটা রাখা যাবে না। জি, তো এই ডিস্ট্রিবিউশন বাই কান্ট্রি এইটার উপর ডিপেন্ড করে এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে। গতদিনে গ্রাফ সম্পর্কে আমি বলেছিলাম আপনাদেরকে। আর গ্রাফের বিষয়টা এমন, আপনি যখন আমি যে বিষয়গুলো এখানে বললাম এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার বুঝে যাবেন, তখন এই গ্রাফ আর আপনাকে দেখে বুঝতে হবে না, গ্রাফ অটোমেটিক আপনার মাথায় ঢুকে যাবে যে গ্রাফটা কি। গ্রাফ জাস্ট কোন মাসে কতটা ট্রাফিক আসলো, কোন মাসে বাড়লো, কোন মাসে কমলো। ওকে, গ্রাফ আর কিন্তু কিছু না, সহজে এখানে বোঝানোর জন্য রেখেছে। জি, কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে সেক্টর, এটা বুঝতে হবে আপনাকে। ওকে, তাহলে আমরা গতদিন কিন্তু পেইড ট্রাফিকের জায়গাটা পেয়েছিলাম না এবং গতদিন পেইড ট্রাফিক সম্পর্কে বুঝাইতে পারছিলাম না, কিন্তু আজকে আমরা আশা করি পেইড এবং অর্গানিক ট্রাফিকের একটা ফুল ক্লিয়ার ধারণা আসলো আপনাদের। এবং ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচও করতে পারেন, ক্লায়েন্টকে আপনি নিষেধও করতে পারেন, ক্লায়েন্টকে আপনি আবার আপনার কনসাল্ট মানে আপনার মধ্যে যা আছে এই সম্পর্কে সেটা দিয়ে ক্লায়েন্টকে ভালো প্ল্যানও দিতে পারেন। আপনি সকল কিছু ওয়েট করছে ক্লায়েন্ট আপনার জন্য, আপনার কাছ থেকে পাওয়ার জন্য। ওকে, এবার একটু নিচে আসি। অ্যাড ইউর ওয়ার্ডস, এগুলো আমাদের দরকার নাই, এটা হলো পেইড কিওয়ার্ডের ডিস্ট্রিবিউশন দিচ্ছে, এগুলোও বিষয় না, এটাও গ্রাফ দেখাচ্ছে জাস্ট আপনাকে। অর্গানিক রিসার্চ, টপ কিওয়ার্ড অর্গানিক কত দেখাচ্ছে এখানে? 11,95,381। তো এই সংখ্যাটা কি বলেন তো, জেমি বলেন, কেউ বলবেন না, এটা কি আমাকে একটু বুঝাই বলেন। আমি কিন্তু গতদিন বলেছিলাম যে আপনাদেরকে ক্লাস নিয়ে যাবো, আজকে ক্লাস নিয়ে যাচ্ছি না, জাস্ট অপশনগুলো আপনি চিনেন কিনা বা জানেন কিনা, যেটা মার্ক করা আছে এই টোটাল অপশনটা আমাকে বুঝিয়ে বলেন। গতদিন আমি বলেছিলাম, মনে আছে সবার? জেমি বলেন, দেরি করা যাবে না, ফার্স্ট। কি একটা হলো ধরেন মানে এই ওয়েবসাইটটা দিয়ে মানে সার্চ করে, তো ভলিউম কি হলো বোঝাও বুঝছি না। আপু বলেন, আপু আপনি একদম রিল্যাক্সে বলেন, আমি না জরিমানা করবো না প্রজেক্ট দিব না, এরকমও কোনো কিছু ঘটাবো না। আপনি যে বাসায় এই অপশনটা দেখেছেন সেটা দেখে আপনি কি বুঝেছেন আপনার মতো বলেন। জেমি শুরু করতে লাগছিল, পারেনি, তবে বোঝা যাচ্ছে ও দেখেছে। তা আপনিও কিছু বলেন যেখান থেকে বোঝা যাক যে আপনি, মানে আমি এত সহজ করে দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ, এক্স্যাক্টলি এটাই আপনারা শুধু শুধু বলতে ভয় করছেন। এটা হলো সেই কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়ে ইউজার এই ওয়েবসাইটে আসে অর্গানিক ভাবে। গুছিয়ে বললে এভাবে আপনাকে বলতে হবে, তবে আপনি গুছিয়ে না বলতে পারলেও গুছিয়ে বুঝতে পারলে আমি আলহামদুলিল্লাহ। সবাই গুছিয়ে বলতে হবে কেন? আপনি কি ট্রেনার হবেন? হবেন না, কথা অন্যরকম বিষয়, সবাই পারে না, একসময় আমিও পারতাম না, বাট কথা এখন আমার কাছে কিছু মনেই হয় না। যে কোনো টপিক আমাকে বললে আমি সেটা নিয়ে, আমি জানি না সেই টপিক সম্পর্কে, কিন্তু আমি যদি চাই সেটা নিয়ে 1 ঘন্টা কথা বলে ফেলবো আমি। তো কথা একটা আলাদা ট্যালেন্ট, ওটা আপনার মধ্যে জন্মাতে হবে, না জন্মালে ফ্রিল্যান্সার হবেন না এমন কিছু না। তবে হ্যাঁ, যদি জন্মায় আপনি আরো ভালো ফ্রিল্যান্সার হবেন, কারণ আপনি ক্লায়েন্ট কমিউনিকেশনটা আপনি টকিং এর মাধ্যমে বা স্পিকের মাধ্যমে করতে পারবেন। রাইটিং এর মাধ্যমে বোঝানো এক বিষয়, টকের মাধ্যমে বোঝানো আর এক বিষয়। রাইটিং এ একটা বিষয় বুঝাইতে 1 প্যারা লিখে বুঝাইতে আপনার আর ক্লায়েন্টের দুজনের মিলে আধা ঘন্টা সময় যাবে, ওইটাই আপনি 3 মিনিট সময় লাগবে না, তার থেকে 4 গুণ বেশি বুঝাবেন আপনি শুধু কথা দিয়ে, মুখের কথা দিয়ে। সো বলতে পারলে বেটার, না পারলে যে বেটার না এটা আমি বলছি না, দুর্বলতা হতে হবে না। বুঝেছেন কিনা সেটা থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। তাহলে এই কিওয়ার্ডগুলা এখন আমাকে ক্লায়েন্টের, আমি কিন্তু ফুল প্রজেক্ট বিষয় নিয়ে কথা বলছি, আপনার এখানে খণ্ড প্রজেক্ট হতে পারে, আপনাকে টোটাল ওয়েবসাইটেরও প্রজেক্ট দিতে পারে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ কিওয়ার্ড আছে।
এখন আমাকে দেখতে হবে যে এখানে এমন কি কিছু কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে আসার জন্য না, তবুও চলে আসছে, এরকম কিওয়ার্ড আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে এখানে আমাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আরও কিওয়ার্ড তৈরি করা যায় কিনা। কারণ আমি আপনাদেরকে কিওয়ার্ডের প্রথম দিকে বলতাম যে আমরা ভাবি একটা ওয়েবসাইটে 10টা 20টা 50টা কিওয়ার্ড, কিন্তু না, এই যে একটা ওয়েবসাইটে কতগুলা কিওয়ার্ড দেখতে তো পাচ্ছেন। তাহলে যদি এটা আলিবাবা ওয়েবসাইট হয় তাহলে 11 কোটিতেও সীমাবদ্ধ থাকবে না, আর যদি অ্যামাজন হয় সেক্ষেত্রেও 11 কোটিতে সীমাবদ্ধ থাকবে না কিওয়ার্ড। দেখাবো একদিন, মনে করে দিয়ে ওই ওয়েবসাইটগুলো একদিন আমি SEMrush দিয়ে আপনাদেরকে দেখাবো। তো তাহলে জি, তাহলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে বা যেটা শিক্ষা নিতে হবে বা যেটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে সেটা হলো যে এখানে কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাড করে রাখা যায়, কোন কিওয়ার্ডগুলো রিমুভ করা যায়, পাশাপাশি আপনার রিসার্চের মাধ্যমে এখানে 100 বা 200 বা 500 বা 5000 কিওয়ার্ড আবার কিভাবে অ্যাড করা যায়, যে কিওয়ার্ডগুলো রিলেভেন্ট অ্যাবাউট এই ওয়েবসাইট প্রোডাক্ট, ওয়েবসাইট বা ওয়েবসাইট সার্ভিস। ক্লিয়ার বিষয়টা? ওকে, জি জি। এখন দেখেন যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেটার ভলিউম 100, ওইটা এসে টপ করে বসে আছে, আমার দরকার নাই ওই কিওয়ার্ড নিয়ে কাজ করার। আমাকে দেখতে হবে, কারণ আমার কিওয়ার্ড অ্যাভেলেবল পড়ে আছে যেখানে ভলিউম আছে 10,000 20,000 50,000 1 লাখ, আমি ওগুলো নিয়ে ট্রাই করবো। আমি কেন 100 ভলিউমে কাজ করবো? বিষয়টা আমার হিউজ হিউজ, এখানে 2.7 মিলিয়নও দেখাচ্ছে, হিউজ 2.7 মিলিয়ন কিওয়ার্ড। হয়তো বা আমি আপনাদেরকে এর আগে দেখাইনি, মানে একটা কিওয়ার্ডের ভলিউম এর আগে আমি দেখাইনি আপনাদেরকে, অন্য কোনো ব্যবসা দেখানো হয়েছে, আপনাদেরকে দেখানো হয়নি। এটার কারণ হলো যে 2.7 মিলিয়ন ভলিউম একটা কিওয়ার্ডে আসা, এটা জাস্ট মুখের কথা না, এটা অনেক বড় বিষয়। ওকে, তো এটা গেল। এখানেও একটা অর্গানিক পেইড ডিস্ট্রিবিউশন, এটাও গ্রাফ, এখানে কবে উঠছে কবে নামছে। ওকে, তো এটা বোঝার অত দরকার নেই, ক্লায়েন্টকে এটা বোঝাতেও হয় না, ক্লায়েন্ট খালি এটা দেখবে, এটা সম্পর্কে আক্স করবে। কিওয়ার্ড বাই ইন্টেন্ট, গতদিনও বলেছিলাম, ইন্টেন্টটা হলো ইনফরমেশনাল, মানে কিওয়ার্ড যত টাইপ হয়। ওকে, মেইন অর্গানিক কম্পিটিটর, মোস্ট ইম্পর্টেন্ট আর একটা অপশন, মেইন অর্গানিক কম্পিটিটর। গতদিন আমি এগুলা নিয়ে কিছু কিছু বলেছিলাম, তবে আজ যেভাবে ডিপলি বলছি এভাবে বলি নাই আপনাদেরকে। হয়তো বা গতদিন ক্লিয়ার না হতে পারলেও আজকে হচ্ছে না, আমি আশা করি। কি হচ্ছেন তো? আর আজকে আমার শোনার পরে এটা তো হ্যাঁ স্ট্রং তো হতে হবে ভাই, ডলার কেউ এমনি দিবে না আপনাকে, কেউ দিবে না, স্ট্রং হতে হবে। সাহেব কিন্তু অনেক স্ট্রং হয়ে চলছে, না হলে কোনো উপায় নেই। জি, তাহলে আমরা এবার যে সেকশনে আছি এই সেকশনটা নিয়ে একটু কথা বলি। আমাদের এবারকার সেকশনটা হলো মেইন অর্গানিক কম্পিটিটর। এটা একটা হিউজ সংখ্যা দেখাচ্ছে। কম্পিটিটর বুঝি কি আমরা? কে কম্পিটিটর বলি তো দেখি, ভাই বলেন, আপনি বলেন, জারুল ভাই। যেমন হচ্ছে এই ইয়াগুলো যে অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, এটা আমার যে মেইন অ্যাড্রেস, এটার সাথে কম্পিটিটর হিসাবে এই অ্যাড্রেসগুলো মানে পাল্লা হচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে। এক্স্যাক্টলি, আপনি আপনার মতো বললেন, নো প্রবলেম। কম্পিটিটর মিনস হলো আমি যে সার্ভিস সেল করছি, আমি যে কিওয়ার্ডে র্যাঙ্কে আছি, দুইটাই। আমি যে সার্ভিস সেল করছি, আমি যে কিওয়ার্ডে র্যাঙ্কে আছি, সেই কিওয়ার্ডে কারা ইতিমধ্যে র্যাঙ্কে আছে, যেটা আমি প্রথম ক্লাসের দিকে বলতাম যে প্রথম পেজে 10টা আমার প্রধান কম্পিটিটর, এভাবে বলতাম। কিন্তু আমি কেন প্রধান কম্পিটিটর? কারণ আমি তো টার্গেটেড প্রথম পেজ, তাহলে ওটাই আমার প্রধান কম্পিটিটর না। আর এখানে দেখাচ্ছে হিউজ সংখ্যা, এই হিউজ সংখ্যাটা এখন ক্লায়েন্টকে বুঝাইতে হবে। এটা কিন্তু অলওয়েজ হিউজ সংখ্যা হবে এমনটাও না। ওকে, কারণ আমি গতকালকে একটা ওয়েবসাইট তৈরি করলাম, তো সেই ওয়েবসাইটে যদি কম্পিটিটর আমি রিসার্চ করতে যাই তাহলে দেখবো যে 10টা বা 20টা। ওকে, কারণ ওখানে আমি এখনো টার্গেটই করিনি, বুঝা গেছে? তো এখানে হিউজ যেমন দেখাচ্ছে, এখন ক্লায়েন্টের সাথে এটা নিয়ে কথা বলতে হবে আপনাকে এইভাবে। এটা ডিপেন্ড করবে কিভাবে। এখন দেখেন, এই কম্পিটিটরের অবস্থানটা কিন্তু আপনার যদি কিওয়ার্ড বেশি থাকে বা কম থাকে, ট্রাফিক কম থাকে বা বেশি থাকে, এটার উপর ডিপেন্ড করছে না। আপনার এগেনস্ট কতজন আছে এটার উপর ডিপেন্ড করছে। এখন ক্লায়েন্টকে এখানে আপনাকে বুঝাইতে হবে যে আপনার এগুলো হলো মেন কম্পিটিটর, এদের সাথে আমাকে যুদ্ধ করতে হলে এদের থেকে ভালো কিছু আমাকে করতে হবে। তার মানে আপনার ওয়েবসাইট যখন এদের থেকে ভালো কোনো কিছু করবে, যে কিছু করে এরা এই পজিশনে আছে, আপনার ওয়েবসাইট যখন এদের থেকে ভালো কিছু করবে তখন এদের পজিশন সরে আপনার পজিশনটা এদের পজিশনে হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলেন? এবং সেটা আপনি যেই পজিশনে চান না কেন, যদি আপনি প্রথম পজিশনটা চান তাহলে আপনাকে চেষ্টা করতে হবে এদের ম্যাট্রিক্সের অবস্থা কি, এই ওয়েবসাইট আমি রিসার্চ করতে পারবো না,
কম কিওয়ার্ডস, এই যে কম ডট কিওয়ার্ডস, তারপরে এসসি কিওয়ার্ডস, এই মিনিং গুলো কি? এটার মিনিং হলো কম ডট কিওয়ার্ড, যেটা এটা হলো ব্র্যান্ডিং কিওয়ার্ড। কিওয়ার্ড আবার দুইটা হয়, মানে কিওয়ার্ড অনেক প্রকার আছে, ব্র্যান্ড কিওয়ার্ড, নন ব্র্যান্ড কিওয়ার্ড। যেটা ব্র্যান্ড কিওয়ার্ড ওটা .com সহ আসবে, আর যেটা নন ব্র্যান্ড কিওয়ার্ড সেটা হলো এসইও কিওয়ার্ড। যেমন আপনি কি লিখে সার্চ করেন ফেসবুকে যাওয়ার সময়, যদি যান নর্মালি facebook.com, দিস কল ব্র্যান্ড কিওয়ার্ড। আর আপনি যদি এটা লিখে সার্চ করেন না আপনি যদি এটা লিখে সার্চ করেন সোশ্যাল মিডিয়া সাইট, তারপরে যদি ফেসবুকে ঢুকেন, এটা হলো নন ব্র্যান্ড কিওয়ার্ড। ওকে, তাহলে এটা হলো এসি কিওয়ার্ড, মানে এসই। ওকে, তো এটা নিয়ে আরো বিস্তারিত আছে, আর ক্লাসে এটা বুঝাবো, আমার টপিক আছে এটা নিয়ে। এখন আপনি এটা বুঝেন যে আমার এই কম্পিটিটরকে মিনিমাম এখানে যে 2, 4, 5টা কম্পিটিটর দিয়েছি না, এই 5টা কম্পিটিটরকে আপনি ওপেন করেন, 5টা কম্পিটিটরের ডোমেন ওভারভিউ দেখেন, মিনিমাম ম্যাক্সিমাম অনেক কিছু দেখা যায়। মানে আপনি যদি রিসার্চ করতে চান ওই কম্পিটিটরকে, তাহলে ওই কম্পিটিটরের যত কিছু আছে সব দেখার অধিকার আছে আপনার, বা আপনি দেখলে ভালো রেজাল্ট পাবেন। তবে আপনি যদি শর্টকাট চান, তাহলে আমি আপনাকে শর্টকাট ওয়ে দিচ্ছি। 5টা ওয়েবসাইট নিয়ে যান ডোমেন ওভারভিউতে, এবং 5টা ওয়েবসাইটের ডোমেন ওভারভিউ দেখেন আপনি, জাস্ট উপরের টুকু, অথরিটি স্কোর, ট্রাফিক, অর্গানিক কিওয়ার্ড, জাস্ট এতটুকু। ওকে, পারা যাবে না এতটুকু দেখলে আপনার একটা আইডিয়া আসবে যে আমার প্রতিপক্ষ কত বড়, আমার প্রতিপক্ষ কত বিস্তার করে আছে। এই আইডিয়া নিয়ে ক্লায়েন্টকে আইডিয়া দিতে হবে। ক্লায়েন্টকে আইডিয়া দেওয়ার পরে ক্লায়েন্টের সাথে প্ল্যান মাফিক কাজ করতে হবে। কখনোই এরকম করবেন না যে ক্লায়েন্ট আপনাকে, যদিও এরকম হয়, দেখেন অনেক কাজ আছে যে কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বললো আমার $500 বাজেট আছে, 5টা কিওয়ার্ড আছে, আপনাকে র্যাঙ্ক করে দিতে হবে। আপনি তো শুনলেন যে $500 বাজেট আছে, শুনে তো আপনার মানে আপনি তো কি বলবো, ডিজে শুরু করে দিলেন। সে ফার্স্টের দিকে এটাই হয়, ফিল্ম চ্যানেল সাহেব হাসছে, কিন্তু এটাই ঘটে না, হাসেন সমস্যা নেই, যে এটাই ঘটে। সেটা হলো যে যখন আপনি $500 বা $1000 প্রজেক্ট নিয়ে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, এবং যখন বলবে যে 5টা কিওয়ার্ড $1000 বাজেট আছে, তখন আপনি ডিজে শুরু করে দেবেন। আমি আপনাকে বলছি আবারও, আপনি ডিজে শুরু করবেন, বাট আপনি দেখেন আগে যে ওই 5টা কিওয়ার্ডকে আপনি পার কিওয়ার্ড $100 বা $200 কস্ট করে কোথায় নিয়ে যেতে পারবেন, এটা আগে দেখেন আপনি। ওটা নিয়ে নাচার দরকার নেই আপনার, কারণ ওই কিওয়ার্ডে $5000 কস্ট করেও ফার্স্ট পেজে না আসতে পারে। জি, যেমন এখানে যে কিওয়ার্ডটা দেখালাম আমি, $2.7 মিলিয়ন, সরি 2.7 মিলিয়ন ভলিউম, 2.7 মিলিয়ন মানে কত, 27 লক্ষ ভলিউমের একটা কিওয়ার্ড আপনি $5000 কস্ট করেন, যদি আপনি ফার্স্ট পেজে আসতে পারেন আমাকে বলেন, তারপরে আপনি আসতে পারবেন ওই যে করে গুগল অ্যাড করে সর্বোচ্চটা দিয়ে চলে আসলেন আপনি। যতক্ষণ টাকা আছে ততক্ষণ আছেন, টাকা নাই আপনি নাই। অর্গানিক ভাবে যদি আপনাকে এসইও করে আসতে হয়, $5000 কস্ট করে এই পেটকো যেটা, এই পেটকো কিওয়ার্ড নিয়ে আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে আপনি যে $200 লাচ্ছেন, আপনার কিওয়ার্ড যে $5000 উপরের ভ্যালু, আগে বুঝে নিতে হবে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে ওটা রিসার্চ করতে হবে। মিনিমাম রিসার্চটা হলো যে এটার সার্চ ভলিউম কত এবং কোন কান্ট্রিতে এটা র্যাঙ্ক করতে হবে, এটা হলো মিনিমাম রিসার্চ। এই দুইটা রিসার্চই কিন্তু আপনাকে ভ্যালুটা বলে দিবে যে অ্যাকচুয়ালি এটা $200 করা যাবে না $500 করা যাবে, না আমি পারবোই না। ওকে, না আমি পারবোই না, এটাও হতে পারে যে আপনি পারবেনই না, কারণ ক্লায়েন্ট বাজেট বাড়াবেই না আর ওই বাজেটে হবেই না, তখন আপনি পারবেন না মানে আপনার অলওয়েজ পারবেন না মিনস আপনার দুর্বলতা না। ক্লায়েন্টের বাজেট বাড়াবে না আর ওই বাজেটে ওই কাজ করা যাবে না, বা ওই কাজের রেজাল্ট পাওয়া যাবে না, এই ক্ষেত্রে আপনি পারবেন না। এখন আপনি ভয় করেন না যে ভাই আমি তো দুর্বলের লেগে পারবো না, দুর্বল কেউ না ভাই, সবাই সমান। দুর্বল খালি এখানে ভাবি আমরা, মাইন্ড দুর্বল, আর কোনো কিছু দুর্বল না। আমাদের হাত আছে, পা আছে, কান আছে, মুখ আছে, সব ঠিক আছে, জাস্ট মাইন্ডে প্রবলেম, অন্য কিছুই না। ওখান দিয়েই পৃথিবী পরিচালনা হচ্ছে। যাই হোক, এই যে নন ব্র্যান্ড এবং ব্র্যান্ড বলতে বলতে কিন্তু এখানে এই যে একটা অপশনও আছে। এই যে এখানে কি বলছে, ব্র্যান্ডেড কিওয়ার্ড কত 69%, আর নন ব্র্যান্ডেড কত? তো ব্র্যান্ডেড কিওয়ার্ড এত হলো কেন? যে সকল ওয়েবসাইট ভালো, যে সকল ওয়েবসাইট পপুলার, যে সকল ওয়েবসাইট বিখ্যাত, সে সকল ওয়েবসাইটে ব্র্যান্ডেড কিওয়ার্ড বেশি। যেমন আমরা যদি কখনো ফেসবুক রিসার্চ করি, তাহলে দেখতে পাবো যে মিনিমাম বাংলাদেশ থেকে সবগুলাই ব্র্যান্ডেড কিওয়ার্ড। 100টা সার্চ হলে 99টাই ব্র্যান্ডেড কিওয়ার্ড। কারণ ফেসবুকে ঢোকার জন্য আমরা ফেসবুক ছাড়া কি লিখি, এটা বলেন আমাকে? ফেসবুকে লিখি। 2-4টা আমরা পোলাপান আছি যারা এসইও নিয়ে কাজ করি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তারা কি করি, তারা আদার্স কিওয়ার্ড দিয়ে মাঝে মাঝে সার্চ করি বা আপনাদেরকে করতে বলি, বাট আমরা কিন্তু ফেসবুক দিয়ে সার্চ করি। তাহলে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুইটা আলাদা কিওয়ার্ড। ওকে, এবং ব্র্যান্ডেড কিওয়ার্ড নিয়ে কখনো এসইও করতে হয় না। কেন এসইও করতে হয় না?
ব্র্যান্ড কিওয়ার্ড অলওয়েজ মানে অলরেডি ইউজারের মাথায় আছে। ফেসবুক দিয়ে সার্চ করতে হবে এটা জুকারবার্গ আপনাকে কোনোদিন বলেনি, কোনো দিন না। আপনি করেন ব্র্যান্ডেড কিওয়ার্ড যে আপনি করেন, বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে ব্র্যান্ড কিওয়ার্ড অটোমেটিক রেজাল্ট ভালো রাখে অলওয়েজ, এবং ব্র্যান্ড কিওয়ার্ড নিয়ে কখনো আপনাকে সার্চ করতে হয় না, মানে এসইও করতে হয় না। ওকে, তাহলে মেন অর্গানিক কম্পিটিটর পেলাম আমরা এখানে। অ্যাডভার্টাইজিং রিসার্চ মিনস হলো টপ পেইড কিওয়ার্ড। আজকে পাইছি পেইডকে, গতদিন পাইনি। তো পেইড নিয়ে যে আমার আলাদা বক্তব্য এমনও না, পেইড নিয়েও আমার সেম বক্তব্য। সেটা হলো যে কোনটা তারা পেইড করেছে, কেন পেইড করেছে, সেই পেইডগুলো আমার ওয়েবসাইটে আছে কি না সেটা আমাকে দেখতে হবে। এবং এখানে আপনাকে রিসার্চ করতে হবে। যখনই পেইড কিওয়ার্ড দেখবেন আপনি রিসার্চ করবেন বারবার যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত এবং এই কিওয়ার্ডটা কি আমার জন্য বেটার কিনা। আমি বুঝাতে পারছি বিষয়টা? মানে আপনি এখানে পেড রান করে রাখছেন, বাট সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইট উপকৃত হচ্ছে কিনা। কারণ পেড রান করছে মানে তো কস্ট হচ্ছে আমার, তো সেটা দিয়ে আমি উপকৃত হচ্ছি কিনা। তাহলে এটা ডিটেলস আপনাকে দেখতে হলে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে, সকল কিওয়ার্ডগুলো আপনাকে নজরে নিয়ে আসতে হবে, এবং আপনাকে ওই যে সেপারেট করতে হবে ফিল্টারিংয়ের মাধ্যমে যে কোন কিওয়ার্ডগুলো আমার অ্যাকচুয়ালি প্রয়োজন, কোনগুলো প্রয়োজন না। যেগুলো প্রয়োজন না সেগুলো বাদ দিয়ে রাখেন, তাহলে ক্লায়েন্টের কস্ট কমবে। এই ধরনের যেগুলো ক্লায়েন্ট, আমি আবারও আপনাকে বলছি, এই ধরনের যারা ক্লায়েন্ট তারা এই $200, $400, $500 কখনো মাথায় রাখে না, ইভেন $2000, $4000, $5000 মাথায় রাখে না। কেন বুঝতে পারছি এরকম বলেন তো? কারণ এনার পেইড ট্রাফিক তো দেখলাম আমরা 6000+। সেটা কোথায়? ইউএসএ। তো $5 যদি অ্যাভারেজ ট্রাফিক কস্ট ধরে, 6000 ট্রাফিক কত? $30,000 মান্থলি কস্ট পেইডে। তাহলে ও $5000 কথা মনে রাখবে, $500 কথা মনে রাখবে? তো ও এখানে ওর কোন কিওয়ার্ড থেকে ইউজার আসছে না আসছে ওইটাও ও মনে রাখবে না, আমাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে রিসার্চ করে তাকে বলতে হবে। এরকম একটা ওয়েবসাইটই পেলেন, আপনি রিসার্চ করে সব কিছু 1679 কিওয়ার্ড পেলেন আপনি। এই কিওয়ার্ডের মধ্যে সুন্দর করে রিসার্চ করে তাকে টপ 1000 কিওয়ার্ড দিলেন, 600 মাইনাস করে দিলেন, এবং তাকে আপনি বুঝাই দিলেন যে এই 600-তে আপনার প্রতিদিন বা প্রতি মাসে $5000 বা $10,000 কস্ট চলে যাচ্ছে, যেখান থেকে আপনার কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না। বুঝতে পারছেন কি বিষয়টা? পৃথিবী কিন্তু সবাইকে বোঝানোর সিস্টেম একই। ওই পিসি বিক্রি করতে গিয়েও যেভাবে বুঝাবেন আপনি, ভাই হচ্ছে ভাইয়ের প্রোডাক্ট নিয়েও যেভাবে বুঝাবে, আরেকজন ডিজিটাল প্রোডাক্ট নিয়েও যেভাবে বুঝাবে, সবাই কাস্টমার সিস্টেমটা একই সিস্টেম। ওকে, কাস্টমারকে অলওয়েজ বুঝাইতে হবে যে আপনি আমার থেকে যে সার্ভিসটা পাচ্ছেন এটা সেরা, এবং এই সার্ভিসটা অন্য কেউ আমার মতো দিতে পারবে না আমার রেটে। তখন কাস্টমার ফিল করবে আমি তো জিতছি, এবং যখন কাস্টমার ফিল করবে যে আমি জিতছি, তখন আপনি কাস্টমারকে পেয়ে গেলেন। আর কাস্টমারের মধ্যে যতক্ষণ পর্যন্ত কনফিউশন থাকবে, আমি তো এখানে হয়তো আমার লস্ট হচ্ছে। যেমন ভাইয়ের জুতা কিনতে গিয়ে ভাই 2200-র নিচে দিবেই না, এখন মনে হচ্ছে যে আমার লস্ট হচ্ছে, আমি 1600-র উপর উঠছি না। তো লস্ট হচ্ছে যখন পর্যন্ত আমি ফিল করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিব না। কিন্তু ভাই আমাকে এমন একটা কথা বলবে যে ভাই এটা তো এই ব্র্যান্ডের, এটা এইভাবে আসে, ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়, এর জন্য এই রেটে পাওয়া যায়, ট্যাক্স যদি অ্যাড করা হয় এটার দাম কিন্তু 5000, আপনি সাথে সাথে বাই করবেন, রাইট? তো ভাই আমি হকার টাইপও সেল করতে পারি। ওকে, তো আপনাকে মার্কেটার হলে হকারই হতে হবে, এখানে লজ্জা শরমের কোনো কিছু নাই। ভাই আমি যেটা বললাম আপনাকে, আপনার বিজনেসের সাথে মিললো, এবং আপনার একটা কাস্টমার কনভার্ট হবে না? একটা না হোক 10টার কাছে ট্রাই করলে 2টা কনভার্ট হবে না? এবং আমি যে তাহলেই হলো। আমরা সব কাস্টমার কি করব? আপনার কাছে প্রতিদিন যে কাস্টমার যায় সবাই যদি বাই করে, আপনি তো আপনার দোকানে তো দেখা যাচ্ছে যে আরো 10টা কর্মচারী নিয়োগ দেওয়া লাগবে, কিন্তু কমিউনিকেশন সবার সাথেই হয়। ওকে, তাহলে আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখাই না, আমি আপনাদেরকে আরো অনেক কিছু শিখাই। আপনি নেন না, এটা আপনার দোষ, আমার না। কারণ আমি চেষ্টা করি আমার লাইফে ফ্রিল্যান্সিং সেক্টরের যে 7 বছর বা 6 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, প্রতিটা ক্লাসে কিছু কিছু অংশ হলে আমি ভাগ করে দিই। এবং আপনি নেন না, এটা আপনার দোষ, আমার না ভাই। এবং যারা নেয়, আমার অনেক স্টুডেন্ট আছে যারা নেয়, এটা আতিকুর চিনে বা অনেকেই চিনে যে তারা আজকে লাইফে কি করছে। আতিকুর 2-1জনকে তো চিনেন আপনি নাকি? তো এরপর আপনার এখানে ব্যাকলিং দেখতে পাচ্ছি, নো ফলো ডু ফলো দেখতে পাচ্ছি, টপ অ্যাঙ্কর দেখতে পাচ্ছি। টপ অ্যাঙ্কর মিনস বুঝি কি বলেন তো? বলেন, আপনি বলেন।
আর্টিকেল সাবমিশনের ভিতরে আমরা যে অ্যাঙ্করটা করে থাকি। এক্স্যাক্টলি। তো আমি আজকেও কিন্তু ওভারভিউ কমপ্লিট করতে পারলাম না। জি ভাই, জি। এবং আমি এখন যে বিষয়টা আপনাকে বলতে যাচ্ছি সেটা হলো যে আমি কিন্তু আজকে এসিএম রাশ কমপ্লিট করতে পারিনি এবং ডোমেন ওভারভিউ থেকে বের হতেই পারিনি। এসিএম রাশটা হলো একটা সমুদ্র। এক মিনিট, এসিএম রাশটা হলো একটা সমুদ্র। এই সমুদ্র থেকে 2-1 ফোঁটা পানি তুললে বোঝার উপায় নেই। এখানে আপনাকে প্রতিদিন গোসল করতে হবে, প্রতিদিন পাড়ে থাকার চেষ্টা করতে হবে, প্রতিদিন একটু একটু পানি নিয়ে ট্রাই করার চেষ্টা করতে হবে, গোসল করার চেষ্টা করবেন। ডুব মারতে যায় না, হারাই যাবেন। আপনি প্রতিদিন একটু একটু পানি নিয়ে ওইটা নিয়ে আপনি নিজেকে পরিষ্কার করার চেষ্টা করেন, দেখবেন আপনার মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়ে গেছে। তো ওভারভিউ বোঝালাম আর আমি আপনাকে আরেকটা সোর্স দিলাম। আমি ক্লাস শেষ করবো আজকে, আপনার কথা নিব, সমস্যা নেই। তো আপনাকে কি করতে হবে আজকে বাসায় গিয়ে, আপনি ভিউ ডিটেলসে গিয়ে ডিটেলসগুলো আমি যেভাবে বুঝালাম বুঝে আগামী ক্লাসে এসে আমি সবাইকে 1 মিনিটে কোশ্চেন করব, বেশি না। এবং 1 মিনিটে আপনাকে এমন কোশ্চেন ছাড়বো যে আপনি আপনার 5 ঘন্টায় যা রিসার্চ করেছেন ওটা 1 ঘন্টায় আমি বের করে 1 মিনিটে আমি আপনার থেকে বের করে নেব। ওকে, এইটা যেন আমি আপনার থেকে আগামী ক্লাসে পাই। তাহলে আমি আপনাকে দেখেন, ক্লাসের বিষয় অনেক সময় আমি দেখেছি সাদ বা অনেকেই ক্লাসের বিষয়ে বলে যে ক্লাস আরো অনেক বেশি হওয়া দরকার, অনেক বেশি। ভাই, ক্লাস 100টা হয়েও কোনো লাভ নেই। আপনি কই, আপনি কি শিখলেন এখান থেকে? ক্লাস হয়ে কোনো লাভ নেই, আপনাকে শিখতে হবে এবং যে কয়টা ক্লাস হচ্ছে আপনি সেটা নেন। তো ক্লাস 2-4টা বেশি দেওয়া আমার কাছে কোনো বিষয় না, কারণ আমি আরেকটা বেসিক ক্লাস নিতেই আসি। আপনাকে এসে আমি 1 ঘন্টা আপনার সাথে সময় দিলাম, এই যে এতদিন আপনার সাথে আমার ক্লাস হয়েছে, একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে গেছে সবার সাথে। সো 1 ঘন্টা আপনাকে সময় দিতে আমার সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আপনি কই, আমার প্রশ্ন আপনি কই? তো যাই হোক, এসিএম রাশির এই বিস্তারিতগুলো দেখে আসবেন। আগামী ক্লাসে আমি আপনাদের প্রশ্ন নিব। এখন জি জি ওই ব্যাকলিংক আপনি বলছিলেন যে ব্যাকলিংকের যে সাইটগুলো আছে ওখানে কাজ করা যায়। জি, তো ওটা কি মনে হয়? এখানে ম্যাক্সিমাম সাইট পেইড থাকে, ফ্রি বের করার উপায় আছে। হ্যাঁ, যে ভাই দেখেছে বলে বুঝতে পারছে। ফ্রি বের করার উপায় আছে ভাই, ফ্রিও আছে কিছু, ফ্রি বের করার উপায় আছে। আগামী ক্লাসে আপনি না থাকলেও আমার ভিডিওতে ওই অপশনটা থাকবে যে কিভাবে ফ্রিটা বের করবে। সো আপনি ক্লিয়ার হবেন। এবং আপনি আমাদের থেকে দূরে থাকছেন না, মনে করছেন দূরে থাকছেন। যশোর আমরা সবাই ঘুরতে চলে যাবো, আপনি টেনশন নেন না ইনশাআল্লাহ। জেমি বলেন কোন গ্রাফটা? গ্রাফ এখানে অনেকগুলো আছে। গ্রাফ, হ্যাঁ, গ্রাফ মিনস হলো মানে এসিএম রাশির গ্রাফ মিনস হলো এখানে যে ট্রাফিকটা আমরা দেখতে পাচ্ছি টোটাল, এখানে আমরা যে ট্রাফিক বা যে কান্ট্রি থেকে ভিজিটর আসছে দেখতে পাচ্ছি, সেই ট্রাফিক বা ভিজিটরগুলা অক্টোবরে কতজন আসলো, জানুয়ারিতে কতজন আসলো, এপ্রিলে কতজন আসলো, জুলাইয়ে কতজন আসলো, এটা ডিস্ট্রিবিউট করছে গ্রাফে। এটা আপনাকে এই যে যখন আপনি এইভাবে মাউস রাখবেন তখন বিভিন্ন জায়গায় আপনাকে ট্রাফিক সংখ্যা বিভিন্ন দেখাচ্ছে। দেখেন আপনি যে এপ্রিল 1 থেকে জুলাই 1 থেকে যান, দেখেন আপনার কমছে না গ্রাফ, কমছে না, বাড়ছে কমছে, যখন যেরকম অ্যাক্টিভিটি। ওকে, তো বুঝতে পারছেন?